চলুন আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলা যাক যা আমাদের চারপাশের এই বিশ্বটাকে একটু অন্যভাবে দেখতে সাহায্য করব। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এই পৃথিবীতে কেন কিছু দেশ এত ধনী আর অন্যদিকে কিছু দেশ যেন চিরদিনের জন্য গরিবই থেকে যাচ্ছে? এই যে এত বড় একটা পার্থক্য, এর পেছনের আসল কারণটা কি হতে পারে? এই গভীর প্রশ্নেরই একটা বেশ শক্তিশালী উত্তর দেওয়ার চেষ্টা করে একটা তত্ত্ব। আর সেই তত্ত্বটার নামই হল ডিপেন্ডেন্সি থিওরি, বাংলায় যাকে আমরা বলতে পারি নির্ভরশীলতা তত্ত্ব। চলুন তো এর মূল আইডিয়াটা ঠিক কি তা একটু সহজ করে জেনে নিই। একদম সহজ করে বললে এই তত্ত্বটা বলছে, দেখুন, সমস্যাটা কোনো একটা দেশের নিজের না, সমস্যাটা আসলে পুরো গ্লোবাল সিস্টেমের। মানে এমন কিছু নিয়মকানুন দিয়ে বিশ্ব অর্থনীতিটা চলছে যা ধনী দেশগুলোকে আরও ধনী হতে সাহায্য করে আর গরিব দেশগুলোকে তাদের উপর নির্ভরশীল করে রাখে। এই তত্ত্ব অনুযায়ী বিশ্বটাকে আসলে দুটো ভাগে ভাগ করে দেখা হয়। একদিকে আছে কেন্দ্র বা কোর কান্ট্রিজ আর অন্যদিকে আছে প্রান্ত বা পেরিফেরি কান্ট্রিজ। চলুন এবার দেখি এই দুটো জিনিস আসলে কি বোঝাতে চাইছে। তো একদিকে হলো কেন্দ্রীয় দেশগুলো, মানে যারা ধনী, শিল্পী অনেক উন্নত আর যাদের হাতে আছে লেটেস্ট প্রযুক্তি আর প্রচুর পুঁজি। আর ঠিক তার উল্টো দিকে আছে প্রান্তীয় দেশগুলো, যারা মূলত কাঁচামাল যোগান দেয় আর সস্তা শ্রম বিক্রি করে। এই যে একটা অসম সম্পর্ক, এটাই কিন্তু পুরো তত্ত্বের মূল ভিত্তি। কিন্তু প্রশ্ন হল, এই যে নির্ভরশীলতার একটা চক্রের কথা বলা হচ্ছে, এটা ঠিক কিভাবে কাজ করে? মানে কোন প্রসেসের মাধ্যমে প্রান্তীয় দেশগুলো কেন্দ্রের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ে? চলুন এর ধাপগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে গরিব দেশগুলো তাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ, ধরুন খনিজ বা তুলা, প্রায় পানির দরে বিক্রি করে দেয়। ধনী দেশগুলো সেই সম্পদ ব্যবহার করে তাদের আধুনিক ফ্যাক্টরিতে দামি জিনিস বানায়, আর তারপর অনেক চড়া দামে সেই জিনিসগুলোই আবার গরিব দেশগুলোর কাছে বিক্রি করে। এর ফলে কি হয়? একটা বিশাল বাণিজ্য ঘাটতি তৈরি হয়, আর সেটা মেটাতে গরিব দেশগুলো ঋণ নিতে বাধ্য হয়। সেই ঋণের সুদ শোধ করতে করতে তারা আরও গভীর একটা চক্রে আটকে যায়। আর তার উপর আছে ব্রেন ড্রেন, মানে দেশের সেরা মেধাবী মানুষগুলো ভালো সুযোগের খোঁজে ধনী দেশগুলোতে চলে যায়, যা দেশটাকে আরও দুর্বল করে দেয়। তত্ত্বটা শুনতে হয়তো কিছুটা জটিল মনে হচ্ছে। আসুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার করে ফেলি। ধরুন, একটা প্রান্তীয় দেশ তাদের খনি থেকে তোলা সব লোহা খুব খুব কম দামে একটা কেন্দ্রীয় দেশের কাছে বিক্রি করে দিল। এই পর্যায়ে তাদের লাভ কিন্তু খুবই সামান্য। এখন সেই কেন্দ্রীয় দেশটা তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই লোহা দিয়ে একটা ব্র্যান্ড নিউ ঝকঝকে গাড়ি বানালো। তারপর কি করল? গাড়িটা 10 গুণ বেশি দামে আবার সেই প্রান্তীয় দেশটার কাছেই বিক্রি করে দিল। আর এই লাইনটা, এটাতেই কিন্তু পুরো তত্ত্বের সারমর্মটা লুকিয়ে আছে। ভাবুন একবার, যে দেশটা লোহার আসল মালিক, তারা গরিবই থেকে গেল, আর যারা শুধু সেই লোহাটা প্রসেস করে দামি জিনিস বানানোর প্রযুক্তি জানে, তারাই দিন দিন ধনী হতে থাকল। এটাই তো নির্ভরশীলতার মূল চালিকা শক্তি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই ধারণাটা কোথা থেকে এলো, আর সবাই কি এই তত্ত্বের সাথে একমত? চলুন এবার তত্ত্বটার ইতিহাস আর এর সমালোচনাগুলো নিয়ে একটু কথা বলা যাক। এই তত্ত্বটা মূলত ১৯৬০ আর ৭০-এর দশকে লাতিন আমেরিকায় খুব জনপ্রিয় হয়। সেখানকার চিন্তাবিদরা যুক্তি দিয়েছিলেন যে ধনী দেশগুলোর আজকের এই উন্নতিটা আসলে গরিব দেশগুলোর সম্পদ শোষণ করেই তৈরি হয়েছে। তাদের মতে এটা আসলে পুরনো উপনিবেশবাদেরই একটা নতুন অর্থনৈতিক রূপ, যেখানে সরাসরি শাসন না করে অর্থনৈতিক সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণটা ধরে রাখা হয়। কিন্তু দেখুন, যে কোনো তত্ত্বরই কিছু সীমাবদ্ধতা থাকে, আর এই ডিপেন্ডেন্সি থিওরিও কিন্তু এর বাইরে নয়। এর বিরুদ্ধেও বেশ কিছু শক্তিশালী যুক্তি দেখানো হয়। সমালোচকরা মূলত দুটো বিষয় তুলে ধরেন। প্রথমত, এই তত্ত্বটা প্রায়ই একটা দেশের ভেতরের সমস্যা, যেমন ধরুন দুর্নীতি বা বাজে ম্যানেজমেন্ট, এগুলোর দিকে খুব একটা নজর দেয় না। সব দোষ যেন ওই গ্লোবাল সিস্টেমের ওপরই চাপিয়ে দেয়। আর দ্বিতীয়ত, দক্ষিণ কোরিয়া বা তাইওয়ানের মতো দেশগুলোর কথা ভাবুন। তারাও তো একসময় গরিব ছিল, কিন্তু তারা এই চক্র ভেঙে বেরিয়ে আসতে পেরেছে। এই সাফল্যটা কিন্তু ডিপেন্ডেন্সি থিওরি দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা একটু কঠিন হয়ে যায়। তবে এত সমালোচনা সত্ত্বেও এই তত্ত্বের গুরুত্ব কিন্তু একদমই কম নয়।
এটা আমাদের একটা খুব জরুরি জিনিস শেখায়। সেটা হলো বৈশ্বিক দারিদ্র্য কোনো একটা দেশের একার ব্যর্থতা না, বরং এটা একটা সিস্টেম বা ব্যবস্থার সমস্যা। আর সবচেয়ে বড় কথা হলো এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিশ্ব অর্থনীতির খেলার মাঠটা আসলে সবার জন্য সমান নয়। তবে এখানেই তো শেষ নয়, প্রশ্ন থেকেই যায়। দারিদ্র্যের কি এটাই একমাত্র ব্যাখ্যা, নাকি এর ঠিক উল্টো কোনো তত্ত্বও আছে? এর প্রধান প্রতিদ্বন্দ্বী একটা তত্ত্ব আছে, নাম মডার্নাইজেশন থিওরি। আচ্ছা, সেটা সম্পর্কে জানলে কি পুরো ছবিটা আরও একটু পরিষ্কার হবে? ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।